আজকে আমরা একটা নতুন টপিক শুরু করছি, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, পিওর ম্যাথমেটিক্সে প্রবাবিলিটির পরেই অনেকটা জায়গা দখল করে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স আমরা শুরু করছি আজকে। তার ইন্ট্রোডাকশন ক্লাস। এখানে আজকে কিছু ডেফিনেশন দেবো, আর একটা জিনিস বলবো, বেশি কিছু হবে না। পরবর্তীতে কী কী আসবে, ঠিক আছে, সেইগুলো নিয়ে একটু ডিসকাস করে দেবো। সেগুলো পরের ভিডিওতে আস্তে আস্তে পাওয়া যাবে। আমরা আপাতত প্রথমে স্ট্যাটিস্টিক্স কাকে বলছি বা স্ট্যাটিস্টিক্স জিনিসটা কি সেটা আমাদের আগে জানতে হবে। তো সেটা জানতে গেলে বলা হচ্ছে, এখানে কি বলা হচ্ছে, যে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য কালেকশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ডাটা। একটা গিভেন ডাটা বা গিভেন একটা তথ্য আমাদেরকে দেওয়া থাকবে, যে কোনো কিছু সম্পর্কে আমাদেরকে একটা তথ্য দিয়ে দেবে। ঠিক আছে, তথ্য দেওয়া থাকবে, সেটাকে আমরা সেই তথ্যগুলোর কালেকশন করব, সেই তথ্যগুলো কালেক্ট করতে পারি। ঠিক আছে, এটা একটা স্ট্যাটিস্টিক্স হবে। এবার ওই তথ্যগুলো কালেক্ট করা হলো, ওই তথ্যগুলোকে এবার আমরা ইন্টারপ্রেটিং করব। ঠিক আছে, ইন্টারপ্রেটিং করব, তাদের বিভিন্ন মানে কি, তাদের অর্থ কি, এইগুলো আমরা দেখবো সেই তথ্যটা। ঠিক আছে, আমরা বেসিক্যালি স্ট্যাটিস্টিক্সটা ইউজ করি কখন না, স্ট্যাটিস্টিক্স বাংলায় আমরা কি বলি, যেটা হচ্ছে রাশি বিজ্ঞান। তো স্ট্যাটিস্টিক্সটা ইউজ করি আমরা মেজার করার জন্য। তো সেই জন্য এখানে বলা হয়েছে যে কোনো কিছু মাপার জন্য আমরা বেসিক্যালি ইউজ করি। তাই জন্য এখানে বলেছি যে উই ইউজ টু স্ট্যাটিস্টিক্স টু মেজার, অ্যানালাইজ অ্যান্ড ভ্যারিয়েবল। ঠিক আছে, অনেক সময় অনেক চলরাশিকে অনেকগুলো তথ্য আছে, প্রত্যেকটা তথ্যকে কিভাবে আলাদা আলাদাভাবে প্রত্যেককে আলাদা আলাদাভাবে চিহ্নিত করে আমাদেরকে তাদের একটা কালেকশন তৈরি করতে, তাদের আবার ইন্টারপ্রেটিং করতে হবে। তো তখন সেক্ষেত্রে অনেকগুলো ভ্যারিয়েবলই আসবে, সেই জন্য ভ্যারিয়েবলের জন্য ইউজ করা যায় স্ট্যাটিস্টিক্স। এবার তাদের অ্যানালাইসিস করব, সেটা সম্পর্কে কী কী তথ্য জানা যায়, সেজন্য আমরা সেটাকে অ্যানালাইজ বলছি। আর মেজারমেন্ট তো আমরা নর্মালি স্ট্যাটিস্টিক্স দ্বারা মেজারমেন্টই করি। ঠিক আছে, তো স্ট্যাটিস্টিক্স বলতে এটাই বোঝায় যে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য কালেকশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ডাটা। উই ইউজ স্ট্যাটিস্টিক্স টু মেজার, অ্যানালাইজ অ্যান্ড ভ্যারিয়েবলি। যেখানে আমরা বলতে পারি, এবার আমরা হয়তো বলতে পারি যে ভ্যারিয়েবলি বলতে কি কি আসতে পারে, তাই তো? ভ্যারিয়েবলি বলতে কি কি আসতে পারে না, ভ্যারিয়েবলি বলতে আসতে পারে, ধর এক নম্বরে আসতে পারে যে হাইট আসতে পারে। একটা পার্সনের হাইট আসতে পারে। ঠিক আছে, তারপরে ধর ওয়েট আসতে পারে, হাইট আসতে পারে, ওয়েট আসতে পারে। এটা একটা পার্সন বলেছি। সেখানে হয়তো একটা সোসাইটিতে 100 জন লোক থাকে কি 200 জন লোক থাকে, যতজন থাকে একটা সোসাইটির হাইট বলছি। তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য হাইটটা আলাদা হবে, ওয়েটটা আলাদা হবে, এটা হতে পারে। তারপরে ধর আরো হতে পারে, যেমন ধর এরকম নিতে পারি, যে এটাও আমরা ভ্যারিয়েবল হিসেবে নিতে পারি, যে ফুডটাও আমরা নিতে পারি, কারণ প্রত্যেকটা মানুষ অনুযায়ী ফুডটা চেঞ্জ হবে। এক একটা মানুষের এক এক রকম খাওয়ার হবে, তো ফুডটাকেও আমরা এখানে ভ্যারিয়েবল হিসেবে চুজ করতে পারি। যদি একটা পশু পালনের জায়গাতে যাই, তাহলে সেখানে আমরা যদি মেজারমেন্ট করি, তাহলে প্রত্যেকটা পশুর একটা ওয়েট আলাদা আলাদা হবে। তাদের যদি দৈর্ঘ্য দেখতে যাই এতটা, পায়ের এতটা, পা এতটা, খুর এতটা, তো তাদের ক্ষেত্রে আলাদা হবে। তাদের প্রত্যেকের হয়তো গরুর খাওয়ার এতটা, কেউ হয়তো এতটা খায়, কেউ কম খায়, তাদের ফুডের উপরও একটা চলরাশি তৈরি হতে পারে। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা ভ্যারিয়েবল হিসেবে চুজ করতে পারি। আর এরকম অনেক কিছু পাওয়া যায়, মানে যেগুলো পার্সন ইন্ডিভিজুয়ালি চেঞ্জ হতে পারে। ভ্যারিয়েবলের মধ্যে আমরা সেগুলোকেই ফেলবো যেগুলো ইন্ডিভিজুয়ালি চেঞ্জ হতে পারে। ঠিক আছে, যেগুলো ইন্ডিভিজুয়ালি চেঞ্জ হতে পারে, তো সেগুলোকে আমরা ভ্যারিয়েবলের মধ্যে ফেলবো। ঠিক আছে, তাহলে ভ্যারিয়েবল হলো মেজারমেন্টের জন্য ইউজ করছি। এরপর আমরা স্ট্যাটিস্টিক্সটাকে আমরা এরকম ভাবে দুটো ভাবে স্ট্যাটিস্টিক্সটাকে ভাবতে পারি। একটা হচ্ছে ইনফারেন্সিয়াল,
একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। যে ইনফারেন্সিয়ালের মধ্যে কি বলা হচ্ছে যে কোন একটা পপুলেশন থেকে আমরা একটা স্যাম্পল চুজ করলাম, একটা পপুলেশন থেকে স্যাম্পল চুজ করলাম, সেই স্যাম্পলটা সম্বন্ধে আমরা কিছু আলোচনা করব, ঠিক আছে? এটা হচ্ছে ইনফারেন্সিয়াল। আর ডেসক্রিপটিভে কি বলা হচ্ছে কোনটা পপুলেশন থেকে আমরা প্রচুর স্যাম্পল প্রচুরভাবে স্যাম্পল পেতে পারি। তো এখানে যে কোনো একটা স্যাম্পল চুজ করলাম, দিয়ে সেই স্যাম্পলটার বিভিন্ন রকম অ্যানালাইজ করব, সেইটাকে আমরা সেটাকে যতভাবে অ্যানালাইজ করা যায়, ঠিক আছে, তার মিন মিডিয়ান যত কিছু বার করা যায় সমস্ত কিছু বার করব। তো তার হয়তো তার বিভিন্ন ক্ষেত্রে আমরা তার গ্রাফ আঁকতে পারবো, ঠিক আছে? তো সেইগুলো আমরা ডেসক্রিপটিভের মধ্যে পড়বে, ঠিক আছে? এইভাবে স্ট্যাটিস্টিক্সটাকে দুটো ভাগে ভাগ করা যায়। এখানেও একটা স্যাম্পল নিয়ে আলোচনা করি, এখানে কেবলমাত্র একটা স্যাম্পল নিয়ে আলোচনা হয়, কিন্তু এখানে আমরা একটা স্যাম্পল নিয়ে আলোচনা করলাম, বাকিগুলো আমার সাইডে থাকবে, অনেকগুলো স্যাম্পল নিতে পারবো, কিন্তু এখানে আমরা একটাই স্যাম্পল নিতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে ইনফারেন্সিয়াল। এগুলো লেখার মধ্যে কিছু নেই, এগুলো আসেও না, এগুলো এমনি এরকম ভাবে মনে রাখলে হবে যে স্ট্যাটিস্টিক্স দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা ইনফারেন্সিয়াল একটা ডেসক্রিপটিভ। এখানে একটা স্যাম্পল নিয়েই কাজ করা হয়, এখানে অনেকগুলো স্যাম্পল আমরা চুজ করতে পারি, কিন্তু কাজ করবো একটা স্যাম্পলের উপরে। এবার এখানে কি করা হয়, এখানে শুধু সিম্পল জিনিসগুলো লেখা হয়, সিম্পল যে ওই স্যাম্পলটা সম্পর্কে আমরা যে সমস্ত তথ্যগুলো থাকবে, যে ডাটাগুলো থাকবে, জাস্ট সেগুলো সম্পর্কে আলোচনা হবে, তার বাইরে কিছু হবে না। কিন্তু এটাকে আমরা পুরোপুরি অ্যানালাইজ করে যাবো, প্রত্যেকটা একটা তো কিছুকে স্যাম্পল নিলাম, তার মিন বার করলাম, দিয়ে ওই মিনের ভেতরে আরো কি কি তথ্য লুকিয়ে আছে সেগুলো দেখবো, ঠিক আছে? প্রত্যেকটা স্যাম্পল ভ্যালু যে পাবো, সেই স্যাম্পল ভ্যালুগুলোকে অ্যানালাইজ করবো, তো সেগুলোও চেঞ্জ হতে পারে। সেজন্য এখানে ওই জন্য প্রত্যেকটা স্যাম্পলের জন্য এখানে একটা গ্রাফ তৈরি হতে পারে, এখানে ওই গ্রাফটা প্লট করা যেতে পারে, ঠিক আছে? যেটা আমরা ট্যাবুলার বা গ্রাফিক্যাল যে ডেসক্রিপশন রয়েছে, তো সেখানে আমরা দেখতে পাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের মোটামুটি একটা ইন্ট্রোডাকশন। যে স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমরা ডাটা কালেকশন এবং তার ইন্টারপ্রিটেশনের জন্য ইউজ করি। স্ট্যাটিস্টিক্স হচ্ছে কালেকশন অফ ডাটা অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ডাটা, সেটাকে আমরা ইউজ করছি। কিসের জন্য বলা হলো, সেটাকে আমরা ভ্যারিয়েবল কীভাবে চুজ করতে পারি সেটা বলা হলো। স্ট্যাটিস্টিক্সটাকে আমরা এইভাবে দুভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? দেখ, এখানে আমরা প্রথমেই বললাম একটা কথা, যেটা হচ্ছে পপুলেশন স্যাম্পল। তো পপুলেশনের স্যাম্পল কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে পপুলেশনের স্যাম্পল তো এখানে বলে দিলাম, স্ট্যাটিস্টিক্সকে দুভাগে ভাগ করছি, ওই দুটো ওয়ার্ড কিন্তু এখানে ইউজ হচ্ছে, তাহলে ওই দুটো ওয়ার্ডের মানেটা কি, ওই দুটো ওয়ার্ড কি বলতে চাই সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে সেজন্য আমরা প্রথমেই জানবো সেটা হচ্ছে পপুলেশন কাকে বলে। পপুলেশন আগে জানতে হবে, তারপরে স্যাম্পল আসবে। পপুলেশন কাকে বলছি না, পপুলেশন বলা হচ্ছে যে ইন এ স্ট্যাটিস্টিক্যাল ইনকোয়ারি we want to investigate one or more characters of a set of objects then the set of objects is called a population. যে পপুলেশন কাকে বলছি, তাহলে যে একটা স্ট্যাটিস্টিক্যাল ইনকোয়ারিতে আমরা যদি জানতে চাই we want to investigate one or more characters of a set of objects, then the set of objects is called a population. এটা জাস্ট ডেফিনিশন, ঠিক আছে? তো এটার এক্সাম্পল দিলে তবে ডেফিনিশনটা একটু ক্লিয়ার হবে। তো এক্সাম্পলে যাই। যেমন এক্সাম্পল কি বলছে, যে let S be the set of all students in a school. একটা স্কুলের মধ্যে যত স্টুডেন্ট আছে সমস্ত স্টুডেন্টকে নিয়ে একটা সেট গঠন করা হবে, ঠিক আছে?
we want to investigate their heights and weights. আমরা জানতে চাইছি তাদের হাইটস এবং ওয়েটটা, ঠিক আছে? কি বলা হচ্ছে তাহলে এসটা হচ্ছে একটা স্কুলে যত স্টুডেন্ট আছে সমস্ত স্টুডেন্টের সেটটা এস, আমরা জানতে চাইছি সেই সমস্ত স্টুডেন্টদের হাইট এবং ওয়েটটা। দেন heights and weights are নিচে লিখছে, একটু কষ্ট করে বুঝে নিস। আর the characters of S, ঠিক আছে? যে আমরা তাদের হাইট এবং ওয়েটটা জানতে চাইছি। দেন হাইটস এন্ড ওয়েটস আর the characters of S, S সেটের এইগুলো তাহলে ক্যারেক্টার বলছে এইগুলোকে। তাহলে আমরা পপুলেশনে যেভাবে ডেফিনিশন দিয়েছি সেই অনুযায়ী তাহলে এস সেটটা কি মনে হচ্ছে? এস সেটটা একটা পপুলেশন না? তাহলে এগুলো ক্যারেক্টার হচ্ছে। therefore the set S is a population, তাহলে এস সেটটা একটা পপুলেশন হচ্ছে, ঠিক আছে? তাহলে পপুলেশনের ডেফিনিশনটা ক্লিয়ার। এরপর আমরা আসছি স্যাম্পলের ডেফিনিশন। এই স্যাম্পলের ডেফিনিশন কি বলা হচ্ছে? এনি ফাইনাইট সাবসেট of population, any finite subset of population is called a sample. যে কোনো ফাইনাইট সাবসেট অফ এ পপুলেশনটাকে আমরা বলছি কি? একটা স্যাম্পল। যেমন লেট x1 x2 xn be a sample of size n। যে স্যাম্পলের অবশ্যই আমাদের সবসময় একটা জিনিস দরকার, সেটা হচ্ছে স্যাম্পলের সাইজ কত। তো এর মধ্যে স্যাম্পলের মধ্যে যতগুলো নাম্বার থাকবে সেটাকে আমরা বলছি স্যাম্পলের সাইজ, ঠিক আছে? এটা এরকম ভাবে আমরা স্যাম্পলটাকে ডিনোট করি। যে কোনো একটা পপুলেশন থেকে স্যাম্পল চুজ করলে আমরা তাকে এইভাবে ডিনোট করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমা কমা দিয়ে প্রত্যেকটাকে লেখা হয়, তার মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে সেটা হবে স্যাম্পলের সাইজ, ঠিক আছে? দেখ আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম সেখানে এস সেটটার দুটো ক্যারেক্টার ছিল না? সেখানে এস সেটের দুটো ক্যারেক্টার ছিল। তখন যদি তাহলে এরকম একটা পপুলেশনকে ভাগ করা যায় যে যদি পপুলেশনের একটা ক্যারেক্টার থাকে তাহলে তখন সেটাকে আমরা বলছি ইউনিভ্যারিড পপুলেশন, যদি দুটো ক্যারেক্টার থাকে সেটাকে বলছি বাইভ্যারিড পপুলেশন, ঠিক আছে? যে if a population has one character, then it is called univariate population. তখন সেটাকে আমরা বলছি কি? ইউনিভ্যারিয়েট পপুলেশন, ঠিক আছে? এবার যদি সেটার দুটো ক্যারেক্টার থাকে তখন আমরা কি বলবো? তাহলে এটা লেখা হয়ে গেছে যে if a population has one character then it is called univariate population, ঠিক আছে? যদি এইটার দুটো ক্যারেক্টার থাকে তখন আমরা কি বলবো? যদি এটা দুটো ক্যারেক্টার থাকে তখন আমরা কি বলবো? ক্যারেক্টারস হবে তখন। যদি এটা দুটো ক্যারেক্টার থাকে তখন আমরা কি বলবো এটাকে? না, তখন এটাকে বলা হবে বাইভ্যারিয়েট পপুলেশন। ঠিক আছে? যদি একটা পপুলেশনের দুটো ক্যারেক্টার থাকে, ক্যারেক্টারস হবে তখন দেন ইট ইজ কল্ড বাইভ্যারিয়েট পপুলেশন, ঠিক আছে? একই রকম ভাবে যদি পপুলেশনের if a population has k characters, যদি k খানা ক্যারেক্টারস থাকে তখন আমরা পপুলেশনটাকে কি বলবো? তাহলে সেটাকে তখন বলা হবে kth ভ্যারিয়েট পপুলেশন।
তখন সেটাকে বলা হবে কি কেথ ভ্যারিয়েট পপুলেশন। ঠিক আছে, যদি এটা পপুলেশনের একটা ক্যারেক্টার থাকে তখন আমরা বলছি ইউনিভ্যারিয়েট, দুটো থাকলে তখন বলছি বাই, কেথ থাকলে তখন বলছি কেথ ভ্যারিয়েট। ঠিক আছে, এটা পপুলেশনের ওয়ান টাইপ অফ ভাগ বলতে পারিস। ঠিক আছে, এছাড়াও আমরা পপুলেশনকে দুটো ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এগুলো নেই। এছাড়াও পপুলেশনকে আরো দুটো ভাগে ভাগ করা যায়। একটা কি বলা হচ্ছে, যে একটা বলা হচ্ছে এক্সিস্টেন্ট পপুলেশন, আরেকটাকে বলছি আমরা হাইপোথেটিক্যাল পপুলেশন। এক্সিস্টেন্ট পপুলেশন কি বলছে, যে এক্সিস্টেন্ট পপুলেশন বলছে যে ইট রিয়েলি এক্সিস্টস ইন নেচার, মানে এটার বাস্তবে একটা অস্তিত্ব আছে। ইট রিয়েলি এক্সিস্টস ইন নেচার, এটা বাস্তবে অস্তিত্ব আছে, সেটাকে আমরা বলছি এক্সিস্টেন্ট পপুলেশন। ঠিক আছে, তাহলে যে কোন আমরা যে এক্সাম্পলটা দিয়েছি সেই এক্সাম্পলটা একটা এক্সিস্টেন্ট পপুলেশনের এক্সাম্পল। আর হাইপোথেটিক্যাল বলছে does not exist but it can be, এখানে আমি একটু এক্সাম্পল দিয়ে উপরে লিখছি, but it can be imagine, কিন্তু এটা আমরা কল্পনা করতে পারবো, but it can be imagine। ঠিক আছে, এটা আমরা কল্পনা করতে পারবো। ঠিক আছে, পপুলেশনকে আমরা তাহলে এইভাবে ঠিক আছে, পপুলেশনকে দুটো ভাগে ভাগ করছি। তাহলে একটা এক্সিস্টেন্ট, যে ইট রিয়েলি এক্সিস্টস ইন নেচার, একটা হচ্ছে হাইপোথেটিক্যাল, ডাজ নট এক্সিস্ট বাট ইট ক্যান বি ইমাজিন, এটা কল্পনা করা যায়। ঠিক আছে, এরপর আমরা আসছি যে ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পেলের ডিস্ট্রিবিউশন কাকে বলছে, ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পেল। ঠিক আছে, যে ধর লেট x1 x2 xn be a sample of size n taken from a population x, একটা x একটা পপুলেশন থেকে, x বলতে এখানে পপুলেশনের একটা র্যান্ডম ভেরিয়েবল x, সেখান থেকে একটা n সাইজের একটা স্যাম্পল চুজ করলাম। ঠিক আছে, here we distinguished that আমরা এটা ডিস্টিংগুইশ করে দিচ্ছি x1 is first sample value, x1 is first sample value, x2 second sample value। আমরা এটা ডিস্টিংগুইশ করে দিচ্ছি, আমরা এখানে কি ডিস্টিংগুইশ করে দিচ্ছি, যে x1 টা হচ্ছে ফার্স্ট স্যাম্পল ভ্যালু, x2 ইজ দা সেকেন্ড স্যাম্পল ভ্যালু। ঠিক আছে, x2 টা হচ্ছে সেকেন্ড স্যাম্পল ভ্যালু and so on, but they
not necessarily distinct। আমরা এটা ডিস্টিংগুইশ করে দিলাম, এখানে কি বললাম তাহলে যে x1 আমরা এটা ডিনোট করে দিলাম যে x1 টা ফার্স্ট স্যাম্পল ভ্যালু, x2 টা সেকেন্ড স্যাম্পল ভ্যালু, এইভাবে xn টা nth স্যাম্পল ভ্যালু। কিন্তু বাট দে নট নেসেসারিলি ডিস্টিংক্ট, তাদেরকে আলাদা মানে সেই সমস্ত ভ্যালুগুলোর যে একটা রিয়েল ভ্যালু হবে, তো সেই রিয়েল ভ্যালুগুলো আলাদা নাও হতে পারে। হয়তো ফার্স্ট এরটা 2, লাস্ট এরটাও 2, হয়তো মাঝখানে আরো দুটো 2 আছে, কিন্তু মানে হতে পারে একই রকম, মানে এটা আলাদা হতে হবে এরকম নয়। কিন্তু প্রথমে যে দুটো সেটাকে আমরা প্রথম স্যাম্পল ভ্যালু, লাস্টে যেটা সেটাকে লাস্ট স্যাম্পল ভ্যালু বলবো, ঠিক আছে? এটা আমরা আলাদা করে দিলাম, ঠিক আছে? এটা ফার্স্ট আলাদা করলাম। এবার তাহলে এবার আমরা একটা লেট আস কনসিডার a random variable, আমরা একটা a random variable x cap of the যে স্যাম্পলটা আমরা চুজ করেছিলাম সেই স্যাম্পলের একটা র্যান্ডম ভেরিয়েবলকে আমরা কনসিডার করলাম, সেটা হচ্ছে x cap, ঠিক আছে? x cap আমরা চুজ করলাম। তাহলে একটা আমরা র্যান্ডম স্যাম্পল একটা র্যান্ডম ভেরিয়েবল চুজ করলাম x cap। কিভাবে ডিফাইন করছি না, ডিফাইন্ড বাই x cap of xi equals to xi, I equals to 1 to n। যে x capটা কি অ্যাকচুয়ালি এটা ম্যাপিং, তাই তো? ম্যাপিং কি স্যাম্পল স্পেস থেকে রিয়েল নাম্বারসে, তাহলে সেরকমই স্যাম্পল স্পেসের মধ্যে কে কে আছে, x1 x2 xn এই ভ্যালুগুলোই আছে। আবার ওইগুলোই তো ওগুলো এক একটা কি আলাদা আলাদা ভাবে রিয়েল নাম্বার, তাহলে ডিফাইন করা হচ্ছে x cap of xi equals to xi। The random variable x cap is called fake random variable। এটাকে আমরা কি বলা হয় না, এটাকে আমরা বলছি, এই র্যান্ডম ভেরিয়েবলটাকে আমরা কি বলছি, এই যে র্যান্ডম স্যাম্পলের র্যান্ডম ভেরিয়েবল চুজ করেছিলাম x cap, এই র্যান্ডম ভেরিয়েবলটাকে একটা নামকরণ করা হয়েছে, সেটা বলা হচ্ছে ফেক র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবল বাট এটা ফেক, ঠিক আছে? যেরকম একটা হিসেবে নামকরণ করা হচ্ছে, ঠিক আছে? এবার যেটা আমাদের মেন উদ্দেশ্য, ডিস্ট্রিবিউশনটা কি হবে, তাই তো? এই র্যান্ডম ভেরিয়েবলটা the distribution of the variable x cap is defined by probability of x cap of xi equals to 1 by n, I equals to 1 to n, I equals to 1 to n। প্রত্যেকটা স্যাম্পল ভ্যালুগুলোর জন্যই তার প্রবাবিলিটিটা কত হচ্ছে না 1 by n। এইভাবে আমরা ডিস্ট্রিবিউশনটাকে চুজ করছি, ঠিক আছে? আমাদের যতদূর পর্যন্ত দরকার ছিল এটা হচ্ছে তাহলে ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল, ঠিক আছে? ঠিক আছে, এবার আমরা let if cap of x be the corresponding distribution function of x cap and fx be that of x, পপুলেশনের র্যান্ডম ভেরিয়েবলটা আমরা x নিয়েছিলাম, তাহলে সেই র্যান্ডম ভেরিয়েবলের করেসপন্ডিং ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে বলছি ক্যাপিটাল fx, এবং স্যাম্পলের র্যান্ডম ভেরিয়েবল x ক্যাপ তার করেসপন্ডিং ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে বলছি ক্যাপিটাল f ক্যাপ x, ঠিক আছে?
আমরা এখানে প্রুফ করতে চাইছি যে এই ডিস্ট্রিবিউশন ফাংশনটা এবং এই ডিস্ট্রিবিউশন ফাংশনটা একই জিনিস, দুটো ডিস্ট্রিবিউশন ফাংশন একই জিনিস, ঠিক আছে? এটা আমরা প্রুফ করব, এখানে করব। তার জন্য আমরা যে let x be any real number and m be the distinct sample values such that xi less than equals to x যেখানে m এর ভ্যালুটা 0 থেকে n এর মধ্যে থাকছে। আমরা কি বললাম যে x যে কোনো একটা রিয়েল নাম্বার এন্ড m বি দা ডিস্টিংক্ট স্যাম্পল ভ্যালুজ, যে সমস্ত স্যাম্পলগুলো চুজ করেছিলাম যে স্যাম্পলগুলো x1 x2 xn, সেই স্যাম্পলগুলোর মধ্যে ডিস্টিংক্ট হয়েছে m খানা স্যাম্পল ভ্যালু, সাচ দ্যাট যে ওই mটা যখন 0 থেকে n এর মধ্যে থাকছে তখন xi মানে প্রত্যেকটা স্যাম্পল ভ্যালু একটা রিয়েল নাম্বার x এর থেকে ছোট হবে, এরকম একটা রিয়েল নাম্বার আমরা চুজ করলাম, ঠিক আছে? m be the number of distinct values, m be the number of টা মিস হয়েছে, কারণ m be the number of distinct values, কতগুলো নাম্বার অফ ডিস্টিংক্ট ভ্যালু রয়েছে, তো আমরা বলছি m be the number of distinct values such that যে যার জন্য xi টা less than of x হচ্ছে, ঠিক আছে? এটা যদি হয় তাহলে then if cap of x equals to probability of minus infinity less x cap less equals to x, এটা হচ্ছে না, এটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন ফাংশনের যে ডেফিনিশন সেটা অনুযায়ী আমার f cap of x বলতে শুধু র্যান্ডম ভেরিয়েবলটা চেঞ্জ, নোটেশনটা চেঞ্জ, তার কিছু চেঞ্জ নাই এখানে। তাহলে প্রবাবিলিটি মাইনাস ইনফিনিটি থেকে x পর্যন্ত এই x এর মধ্যে কতগুলো xi আছে, এই x এখানে তো ডিসক্রিট কেস, এটা ডিসক্রিট কেস, এখানে একটা জিনিস বলে আমি স্ট্যাটিস্টিক্সে প্রবাবিলিটি যেমন ছিল যে ডিসক্রিট কেস, র্যান্ডম ভেরিয়েবল এবং কন্টিনিউয়াস কেস, কিন্তু স্ট্যাটিস্টিক্সে র্যান্ডম ভেরিয়েবল মানে সেটা অলওয়েজ ডিসক্রিট কেস, কারণ স্ট্যাটিস্টিক্সে কি ডাটা একটা স্যাম্পল চুজ করতে হবে, তো স্যাম্পলগুলো তো x1 x2 xn আলাদা আলাদা মানে গোনা যাচ্ছে, একটা কাউন্টেবল ফাইনাইট নাম্বার, তাহলে সেজন্য এখানে তো ওটা ডিসক্রিট কেস হবে অলওয়েজ, র্যান্ডম ভেরিয়েবলটা অলওয়েজ ডিসক্রিট কেস, কারণ এখানে কন্টিনিউয়াস কেসের কোনো গল্প নেই, ঠিক আছে? প্রবাবিলিটি যেটা আছে এখানে ওটা কোনো স্ট্যাটিস্টিক্সে কোনো কন্টিনিউয়াস কেস নেই, যা আছে সব ডিসক্রিট। তো এটা যদি হয় তাহলে কতগুলো xi অ্যাড হয়, এখানে তো m খানা ভ্যালু রয়েছে, তাহলে এটা হবে প্রবাবিলিটি কত, প্রত্যেকটার প্রবাবিলিটি 1/n করে প্লাস 1/n আপ টু কত টাইমস হবে, তাহলে m টাইমস হবে, কারণ m খানা ডিস্টিংক্ট স্যাম্পল ভ্যালু রয়েছে যাদের জন্য xi গুলো লেস দেন x, আমার তো লেস দেন x এরই প্রবাবিলিটি দরকার, আর প্রত্যেকটার প্রবাবিলিটি ডিফাইন করে নিয়েছি যে প্রত্যেকটার প্রবাবিলিটি হয় 1/n, ঠিক আছে? তাহলে এটা কত আসছে, তাহলে এটা আসছে কত m/n, ঠিক আছে? এটা হচ্ছে আমার f cap of x এর ভ্যালু, এটাকে আমরা 1 নম্বর নামকরণ করব। এবার তো আমি অলরেডি বলে দিয়েছি যে পপুলেশনে যে র্যান্ডম ভেরিয়েবলটা আছে তার করেসপন্ডিং ডিস্ট্রিবিউশন ফাংশনটা আমার শুধু ক্যাপিটাল F আর এটা হচ্ছে f cap of x। এখানে দেখ যেটা বলা হচ্ছে যে the random variable x is obtained from the sample values x1 x2 xn
x1 x2 xn এই সমস্ত স্যাম্পল ভ্যালুগুলো দ্বারাই আমরা পপুলেশনের যে র্যান্ডম ভ্যারিয়েবলটা ছিল x র্যান্ডম ভ্যারিয়েবল, সেই র্যান্ডম ভ্যারিয়েবলটাকে আমরা অবটেন্ড করতে পারবো। তাহলে এটা যদি আমরা অবটেন্ড করতে পারি, ঠিক আছে, অবটেন্ড করতে পারবো কখন? অবটেন্ড করতে পারবো কখন? যদি আমরা এক্সপেরিমেন্টটাকে বারবার ধরে রিপিট করি এবং এই n এর ভ্যালুটা যত বড় হবে, তাই তো? when the experiment repeated under some identical conditions, কিছু আইডেন্টিক্যাল কন্ডিশনস এর আন্ডারে আমরা এক্সপেরিমেন্টটাকে কোনো একটা এক্সপেরিমেন্ট করি, তো সেই এক্সপেরিমেন্টার সেই আন্ডার কন্ডিশনের আন্ডারে under some identical conditions, সেই সমস্ত কিছু কন্ডিশনস এর আন্ডারে আমরা যদি এক্সপেরিমেন্টটাকে রিপিট করতে থাকি, তখন আমাদের ওই পপুলেশনের যে র্যান্ডম ভেরিয়েবল, সেই র্যান্ডম ভেরিয়েবলটা আমরা এই স্যাম্পল ভ্যালুগুলো দ্বারাই অবটেন্ড করতে পারবো। তাহলে যদি এগুলো থেকে অবটেন্ড করা যায়, তাহলে আমাকে একটা জিনিস বল, যে যদি এখান থেকে অবটেন্ড করতে পারি, তাহলে আমি এই প্যারাটা মুছছি, ওইটা রাখছি একটু, তাহলে ওখান থেকে আমরা আইডেন্টিক্যাল কন্ডিশনস এর আন্ডারে আমরা তাহলে ওটাকে অবটেন্ড করতে পারবো। এবার if n be very large, if n be very large, then by frequency definition of probability, তাহলে ফ্রিকোয়েন্সি ডেফিনিশন অফ প্রবাবিলিটি থেকে আমরা ক্যাপিটাল এফ টা কত পাবো? m বাই n পাবো না? m বাই n হচ্ছে সেটা ফ্রিকোয়েন্সি ডেফিনিশন থেকে, কারণ পপুলেশনটা আর অন্য কিছুই না, পপুলেশনটা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি, পপুলেশনটা প্রবাবিলিটিতে যা পড়েছি, প্রবাবিলিটিতে যা ছিল সেই র্যান্ডম ভেরিয়েবলই পপুলেশন র্যান্ডম ভেরিয়েবল, স্যাম্পলটা শুধু আলাদা, ঠিক আছে? তো স্যাম্পলের জন্য আলাদাভাবেই বেরিয়েছে, কিন্তু এনটা যখন বড় হবে তখন এটা এফ ক্যাপ এফএক্সটা এটার সাথে সমান হচ্ছে, এটাকে আমরা 2 নম্বর নাম্বার বলবো। তাহলে দেখ 1 নম্বর এবং 2 নম্বর থেকে 1 নম্বর এবং 2 নম্বরটা সমান হচ্ছে কখন? যদি এই স্যাম্পল ভ্যালু, যে স্যাম্পলের যে সাইজটা ছিল, সেই স্যাম্পলের সাইজটা যদি খুব বড় হয়, কারণ এর মধ্যে বলেছি এনটা, কারণ ফ্রিকোয়েন্সি এখানে তো বলেছিল যে এনটা যত বড় করব তত আমার সুবিধা বেশি, এনটা যত বড় হবে তত সেটা তার লিমিটিং, মানে প্রবাবিলিটি তত তার লিমিটিং ভ্যালুর দিকে যাবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছিল, তাহলে দেখ এবার আমরা 1 এবং 2 থেকে কি পাচ্ছি? তাহলে 1 এবং 2 এর সমান হচ্ছে কখন? যদি n এর ভ্যালুটা লার্জ হয়। therefore বলার দরকার নেই, from 1 and 2 capital Fx approximately equal of f cap of x if n be very large, যদি n এর ভ্যালুটা খুব বড় হয়, যদি n এর ভ্যালুটা খুব বড় হয় তাহলে এই fx টা এবং f cap x টা দুটো ইকুয়াল হবে, ঠিক আছে? ঠিক আছে, এটা হচ্ছে তাহলে যে পপুলেশনের যা ডিস্ট্রিবিউশন এবং স্যাম্পলের যে ডিস্ট্রিবিউশন দুটো সেম জিনিস। তাহলে এখান থেকে আমরা একটা যে কনক্লুশনটা টানা যায়, সেই কনক্লুশনটা কি বলা হচ্ছে না, যে কনক্লুশনটা আমরা টানতে পারবো সেই কনক্লুশনটা বলছে যে হেন্স distribution of sample is the statistical image of distribution of population, distribution of population, যে পপুলেশনের যে ডিস্ট্রিবিউশন তার স্ট্যাটিস্টিক্যাল ইমেজ হচ্ছে কি ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল,
ঠিক আছে, এটা আমরা এখান থেকে বলতে পারি। তো ঘুরিয়ে কোশ্চেনটা দিতে পারে যে এটা প্রুভ করো যে ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল ইজ দ্য স্ট্যাটিস্টিক্যাল ইমেজ অফ ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন। তাহলে আমরা এই দুটো ডিস্ট্রিবিউশন ফাংশন দুটোকে ইকুয়াল দেখালি চলবে, ঠিক আছে। তো এবার আমরা আসছি স্যাম্পল ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে, যে স্যাম্পলের কি কি ক্যারেক্টার থাকতে পারে। তো তার জন্য আমরা রিলেট x1 x2 xn be a sample of size n drawn from a population x, একটা পপুলেশন x থেকে আমরা একটা স্যাম্পল চুজ করলাম, দেন mean, variance, standard deviation, ঠিক আছে। একটু তাড়াতাড়ি লিখে নে সবাই যে স্যাম্পল ক্যারেক্টারিস্টিক, এটা একটা স্যাম্পল চুজ করলাম পপুলেশন x থেকে, ভ্যারিয়েন্স, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, raw movement, central movement, coefficient of kurtosis, coefficient of skewness, etc. are called sample characteristics। এগুলোকে আমরা কি বলছি না, এগুলো হচ্ছে স্যাম্পল ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। হয়েছে সবার? আচ্ছা, এবার আমরা তাহলে যে একটা জিনিসে যাই যে স্যাম্পল মিনটা কি, স্যাম্পল ভ্যারিয়েন্স কি, স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, এগুলোকে আমরা এক একটাতে জানবো। তো ফার্স্টে আমরা জানছি সেটা হচ্ছে কি না মিন। মিন কাকে বলছি? মিনটাকে আমরা ডিনোট করা হয়, মিনটাকে আমরা ডিনোট করি x বার দিয়ে, x বার ইকুয়ালস টু x1 প্লাস x2 প্লাস ডট ডট প্লাস xn বাই n। এটা হচ্ছে আমার স্যাম্পলের মিন, এটা হচ্ছে আমার স্যাম্পল মিন, ঠিক আছে। x1 প্লাস x2 প্লাস xn বাই n, ঠিক আছে, এটা হচ্ছে স্যাম্পল মিন। একটু তাড়াতাড়ি লিখি, তাড়াতাড়ি যাব। এরপর আমরা আসছি ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সে কি বলা হচ্ছে না, ভ্যারিয়েন্সটাকে আমরা ডিনোট করছি সেটা হচ্ছে ac স্কয়ার, আবার ভ্যারিয়েন্স হচ্ছে expectation of x cap minus x bar তার হোল স্কয়ার। এটা আমরা এক্সপেক্টেশন এটাই জানি, তাই তো, কারণ মিনটা হচ্ছে স্যাম্পলের মিনটা এটা এবং তার করেসপন্ডিং র্যান্ডম ভ্যারিয়েবলটা, এটা হচ্ছে আমার ac স্কয়ার। এবার আমি আগেই বললাম যে এক্সপেক্টেশন মানে এখানে এক্সপেক্টেশন মানে কি, প্রবাবিলিটি ছিল এক্সপেক্টেশন মানে হয় ইন্টিগ্রেশন না হলে সামেশন, বা ডিসক্রিট কেসে সামেশন হতো আর কন্টিনিউয়াস কেসে ইন্টিগ্রেশন। এখানে বলেছি যে স্ট্যাটিস্টিক্সে অলওয়েজ সব পুস্তকে সমস্ত র্যান্ডম ভ্যারিয়েবলস হচ্ছে ডিসক্রিট কেস। তাহলে যদি ডিসক্রিট কেস হয় তাহলে এটা কি হবে, এটা সামেশন হবে i equals to 1 to n 1 by n into xi minus x bar তার হোল স্কয়ার। এটা 1 by n টা কি করে পেলাম না, প্রবাবিলিটি আমরা কি করতাম মাস ফাংশন বা ডেনসিটি ফাংশন
অ্যাড করতাম, তো মাস ফাংশন গুলো এখানে কত, মাস ফাংশন গুলোর প্রবাবিলিটি কত 1/n, তাহলে এটা 1/n আসছে, তাই তো। সামেশন i ইকুয়ালস টু 1 to n, কারণ স্যাম্পল ভ্যালু গুলো কত 1 থেকে n পর্যন্ত ছিল, x1 x2 করে xn পর্যন্ত, এটা তাহলে এটাকে একটু যদি ক্যালকুলেশন করা যায় 1/n টা সামেশনের বাইরে i ইকুয়ালস টু 1 to n, তো এটাকে আমরা কি করছি, এটাকে আমরা যদি আমরা a মাইনাস b ভেক্টর যদি ভেঙে দিই, তাহলে xi স্কয়ার মাইনাস 2 x বার ইনটু xi প্লাস x বার তার স্কয়ার, এটা হচ্ছে, এটা পাওয়া যাচ্ছে। এটাকে যদি আবার ভাঙা যায়, এটাকে যদি আবার আমরা দেখি, তাহলে i ইকুয়ালস টু 1 to n xi তার স্কয়ার মাইনাস 2 x বার summation I equals to 1 to n xi by n plus x bar square summation I equals to 1 to n of 1 by n, এটাও অ্যাকচুয়ালি 1 by n টাও বাইরেই হবে, দেখ আমি 1 by n টাকে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা ভাবে নিয়ে নিয়েছি, ঠিক আছে। এখানে 1 by n টা বাইরেই হবে, ঠিক আছে, যেটা আমি আমার ভেতরে লিখলাম। তো এবার আমি উপরের দিকে দুটো লাইন মুছছি, এটা যদি হয় দেখ ফার্স্ট এডটা কোনো চেঞ্জ হবে না, কারণ এটাকে আর কিছু ভাঙতে পারবো না বা আর কিছু আমাদের জানা নেই এখনো পর্যন্ত, তাহলে ওটা এটাই থাকছে। এখানে যেটা আছে দেখ এই জিনিসটাকে ভালো করে দেখ, সামেশন i ইকুয়ালস টু 1 to n xi by n, এটা মানেই দেখ এটাকে যদি ভাঙি তাহলে কি x1 i1 তাহলে x2, এবার প্লাস হচ্ছে সামেশন আছে, তাহলে ওটা আবার আলটিমেটলি কি 2x বার আছে, তার সাথে আবার একটা x বার প্লাস x বার তার হোল স্কয়ার হবে। এটাকে যদি সামেশনটা যদি নেওয়া যায় তাহলে এটা 1 হবে, ঠিক আছে। তাহলে এটা আসছে 1/n অফ সামেশন i ইকুয়ালস টু 1 to n অফ xi স্কয়ার মাইনাস x বার তার স্কয়ার, এটা আসছে, এটাই আমার s স্কয়ার, এটাই আমার স্যাম্পল ভ্যারিয়েন্স। তাহলে স্যাম্পল ভ্যারিয়েন্সটা কি না, স্যাম্পল ভ্যারিয়েন্সটা হচ্ছে তাহলে এটা হচ্ছে আমার স্যাম্পল ভ্যারিয়েন্স, ঠিক আছে। তো এরপর আসছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটাকে আমরা শর্টে লিখি কি এসডি, বাট নট শর্টেস্ট ডিসটেন্স। এসডি বলতে শর্টেস্ট ডিসটেন্স কিন্তু না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে আমরা ডিনোট করি ক্যাপিটাল এস দিয়ে। এখানে নোটেশনগুলো একটু মাথায় রাখি, যেটা হচ্ছে দ্য রুট ওভার অফ ভ্যারিয়েন্স, তাই তো, রুট ওভার অফ ভ্যারিয়েন্স তাই বুঝি, এটা বলতে আমরা যেটাই বুঝি রুট ওভার অফ ভ্যারিয়েন্স, ঠিক আছে। তাহলে রুট ওভার আমরা ভ্যারিয়েন্স কি পেয়েছি, ভ্যারিয়েন্স যেটা পেয়েছি তার রুট করে দেব i ইকুয়ালস টু 1 to n xi স্কয়ার মাইনাস x বার তার স্কয়ার, এটাই পেয়েছি। তাহলে এটাই আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ইটস ওকে। তাহলে এরপর এবার আমরা আসছি র মোমেন্ট, সেন্ট্রাল মোমেন্ট, এইগুলোতে। এরপর আমরা আসছি যেটা, সেটা হচ্ছে কি না র মোমেন্ট। র মোমেন্ট, র মোমেন্ট কি বলছে, যে র মোমেন্টকে আমরা ডিনোট করি a k দিয়ে, যেটাকে আমরা প্রবাবিলিটিতে ডিনোট করতাম আলফা k দিয়ে। তো এটা হচ্ছে কি আর কিছুই নয়, এক্সপেকটেশন অফ ক্যাপিটাল x টু দি পাওয়ার k। যদি kth অর্ডার যদি আমরা বলতে যাই যে ক্যাপিটাল x ক্যাপ, সরি এখানে স্যাম্পলের, কারণ এগুলো তো অ্যাকচুয়ালি স্যাম্পলের র মোমেন্ট, আমি যেটা লিখছি না এখানে কিন্তু স্যাম্পল র মোমেন্ট বলে এটাকে, ঠিক আছে। তো সেটাকে ডিনোট করি a k দিয়ে, এক্সপেকটেশন অফ x ক্যাপ টু দি পাওয়ার k, এটা এক্সপেকটেশন মানে অন্য কিছুই না, সামেশন i ইকুয়ালস টু 1 to n probability of x cap equals to xi into xi to the power k, এটাই হবে, তাই তো, এটাই হয়। তো এটাই হয়, আর এই প্রবাবিলিটিটা কত 1/n, তাহলে 1/n টা বাইরে চলে যাবে, সামেশন i ইকুয়ালস টু 1 to n xi তার টু দি পাওয়ার k, এটা হচ্ছে তাহলে kth অর্ডার র মোমেন্ট, এটাকে বলা হয় kth অর্ডার, kth অর্ডার মানে এটা kth অর্ডার র মোমেন্ট আমরা বলি এটাকে, ঠিক আছে।
kth অর্ডার মোমেন্ট। একই রকম ভাবে যদি আমরা সেন্ট্রাল মুভমেন্ট বলি, সেন্ট্রাল মুভমেন্ট যদি আমরা বলি, তাহলে সেন্ট্রাল মুভমেন্টটা কি হবে না, সেন্ট্রাল মুভমেন্টটাকে আমরা প্রবাবিলিটি ডিনোট করতাম কি দিয়ে, মিউ দিয়ে। এখানে আমরা ডিনোট করব এম দিয়ে, এখানে আমরা ডিনোট করব সেটাকে এম দিয়ে। এম কে ইকুয়ালস টু সেন্ট্রাল মুভমেন্ট মানে আমরা কি, সেন্ট্রাল মুভমেন্ট মানে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মিনের রেসপেক্টে, তাই তো। এটা ছিল অ্যাবাউট অরিজিন, র মুভমেন্ট মানে অ্যাবাউট অরিজিন, সেন্ট্রাল মুভমেন্ট মানে অ্যাবাউট মিন। তাহলে এটা মিনটাকে আমরা ডিনোট করছি কি এক্স বার দিয়ে, তাহলে তার kth অর্ডার চাইছি। তাহলে এখানে এখানে এটা না হয় এটা হবে এখানে, তাই তো, এটা হবে। একই রকম ভাবে সেম জিনিস বাঁচবে। এক্সপেকটেশন মানে সামেশন, এটা মানে xi মাইনাস x বার তার টু দি পাওয়ার k হবে, এটা আসবে। এটা মানে জাস্ট এখানে শুধু চেঞ্জ হবে কি, যে এটা হবে, এটা একটু মুছতে হবে, এই লাইনটা জাস্ট চেঞ্জ হবে কি, যে ওটা kth অর্ডার পাবো, kth অর্ডার সেন্ট্রাল মোমেন্ট হবে সামেশন i ইকুয়ালস টু 1 টু n xi মাইনাস x বার তার টু দি পাওয়ার k ইনটু 1/n ইনটু 1/n, কারণ এই প্রবাবিলিটি ভ্যালুটা 1/n, এই 1/n টা চাইলে বাইরে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল মোমেন্ট। আরেকটা জিনিস ছিল, ঠিক আছে, এইগুলো মোটামুটি আমরা এখানে জানবো। আর অঙ্ক করার সময় আমরা দেখবো যে ওই কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস ওগুলোকে স্যাম্পল ক্যারেক্টার বলছিলাম, এখানে আমরা ডিফাইন করিনি, কিন্তু ওগুলো প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন আলাদা আলাদা হওয়ার জন্য, তো তাদের জন্য ওগুলো আলাদা আলাদা হবে, তো সেগুলো অঙ্কের সময় দেখব, ঠিক আছে। এরপর আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি, যে র মোমেন্ট এবং সেন্ট্রাল মোমেন্টের মধ্যে রিলেশন। তাহলে রিলেশন বিটুইন AK and MK, রিলেশন বিটুইন AK and MK, MK এবং AK এর মধ্যে রিলেশনটা কি, তাই তো, এটা আমরা জানবো না। এখানে যে ওখানে যা রিলেশন ছিল সেম রিলেশন এটাও, যেখানে সামেশন r ইকুয়ালস টু 0 টু n KCR minus 1 to the power r MK r equals to 0 to n KCR minus 1 to the power r A of K minus r x bar তার টু দি পাওয়ার r, এটা এই রিলেশনটা ছিল যে mk equals to minus summation r equals to 0 to n kcr minus 1 to the power a of k minus r x bar to the power r, তাই তো, x bar to the power r হতো। একই রকম ভাবে এটা ছিল, তাহলে যদি আমাদের ak গুলো দেওয়া থাকে সেখান থেকে আমরা mk বার করতে পারবো। তাহলে সিমিলারলি যদি আমাদের কেউ বলে ak দাও mk দেওয়া আছে ak বার করো, তখন আমরা কি করি, সামেশনটা একই জিনিস থাকে, শুধু এই -1 টু দি পাওয়ারটা থাকবে, kcr m of k minus r into x bar to the power r। এখানে m কে মানে যখন a কে দেওয়া থাকে তখন এখানে -1 টু দি পাওয়ার r এইটা যুক্ত থাকে, বাট এখানে এইটা নেই, দুটো বাকি একই সব, দুটো জিনিসের আর কত পার্থক্য, ঠিক আছে। তো এইগুলো মোটামুটি আমাদের ইন্ট্রোডাকশন এতটুকুই ক্লাসের মধ্যে থাক, আর বেশি কিছু যাবো না, ইন্ট্রোডাকশনের মধ্যে সেরকম আর কিছু নেই। এবারে আমাদেরকে বড় বড় অঙ্কের দিকে যেতে হবে। এরপর আমরা আসবো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনে যাব, বিভিন্ন ডিস্ট্রিবিউশনের জন্য বিভিন্ন তার মিনের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, ভ্যারিয়েন্সের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, এইগুলো জানবো। তারপরে আমরা জানবো ভ্যারিয়েশন অফ প্যারামিটার, প্যারামিটার থাকবে, সেই প্যারামিটারটা আননোন থাকবে, একটা নোন প্যারামিটার থাকবে, সেই প্যারামিটারটা কনসিস্টেন্ট হবে, ইনকনসিস্টেন্ট হবে, বায়াসড হবে, আনবায়াসড হবে, এইগুলো আমরা চেক আপ করবো পরবর্তীকালে, ঠিক আছে। আজকে আপাতত এখানে অবধি থাক। তো এগুলো মোটামুটি আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস স্ট্যাটিস্টিক্সের। আর এই ডেফিনেশনগুলো খুব দরকার। আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে যে তোরা একটু দরকার যদি ভুলে যাস লকডাউনের বাজারে, তো তোরা একটু প্রবাবিলিটিতে ডিস্ট্রিবিউশনগুলো দেখে নিস। কী কী ডিস্ট্রিবিউশন দেখতে হবে, যে যদি ডিসক্রিট কেসে দেখতে যাস তাহলে ডিসক্রিট কেসের মধ্যে দেখে রাখিস বাইনোমিয়াল পয়সন, দুটো দেখলেই চলে যাবে। আর কন্টিনিউয়াস কেসের মধ্যে গামা ডিস্ট্রিবিউশন, কচি ডিস্ট্রিবিউশন, নরমাল ডিস্ট্রিবিউশন, আর কিছু লাগবে, এই দুটো হলে, দুটো তিনটে হলেই যাবে। মানে ওখান থেকে এখান থেকে দুটো আর ওখান থেকে দুটো, গামা আর নরমাল এই দুটো, আর এখান থেকে পয়সন বাইনোমিয়াল, এই দুটো ডিস্ট্রিবিউশনের ডেনসিটি ফাংশনগুলো কিরকম হয় একটু মুখস্থ না থাকলে দেখে নিস, ব্যাস, আর কিছু লাগবে না।
আরেকটা জিনিস লাগবে, এখানে আমরা এখানেই শিখবো ওগুলো। আরেকটা জিনিস দরকার হচ্ছে তোর ক্যারেক্টারিস্টিক্স ফাংশন। ক্যারেক্টারিস্টিক্স ফাংশন যেটা আমাদের এক্সপেকটেশন 2 তে ছিল বা এক্সপেকটেশন 1 এ ছিল, তো ওই ক্যারেক্টারিস্টিক্স ফাংশনটা ওই চারটে ডিস্ট্রিবিউশন অ্যাটলিস্ট মনে রাখিস, চারটে ডিস্ট্রিবিউশন মনে রাখিস, কারণ ক্যারেক্টারিস্টিক্স ফাংশনটা প্রচুর কাজে লাগে। যদি দরকার হয় আমি ক্যারেক্টারিস্টিক্স ফাংশনটা প্রত্যেকটার জন্য আমি একটু মনে করিয়ে দিচ্ছি। দেখ, এটা আমি একটু প্রবাবিলিটিতে চলে যাচ্ছি। ক্যারেক্টারিস্টিক্স ফাংশনগুলো একটু মনে রাখিস। যদি ধর গামা এল ভ্যারিয়েট হয়, গামা এল ভ্যারিয়েটের জন্য হতো 1/1 মাইনাস আইটি তার টু দি পাওয়ার এল, যেখানে টি এর ভ্যালুটা লেস দেন 1, যেখানে টি এর ভ্যালুটা লেস দেন 1, এটার জন্য গামা এল যদি ভ্যারিয়েট হয় তাহলে তার ক্যারেক্টারিস্টিক্স ফাংশন হতো এটা। যদি নরমাল এম সিগমা হয়, যদি নরমাল এম সিগমা হয় তাহলে তার জন্য ক্যারেক্টারিস্টিক্স ফাংশন কি হতো না, ক্যারেক্টারিস্টিক্স ফাংশন হতো ই টু দি পাওয়ার MIT minus 1/2 sigma square n square, এটা m e to the power MIT minus 1 minus 2 sigma square n square, এখানে এই n টা হবে sigma square t square হবে। নরমাল এম সিগমা যদি হয় তাহলে বলেছি কি ই টু দি পাওয়ার MIT minus 1/2 sigma square t square, এটা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স ফাংশন, ঠিক আছে। এবার যদি ধর বাইনোমিয়াল যদি np হয়, বাইনোমিয়াল যদি np হয় তাহলে তার ক্যারেক্টারিস্টিক্স ফাংশন কি হবে না, ক্যারেক্টারিস্টিক্স ফাংশন হয় p into e to the power it plus 1 minus p তার টু দি পাওয়ার n, এটা হয়। আর যদি ধর পয়সন মিউ হয় তাহলে তার ক্যারেক্টারিস্টিক্স ফাংশন হয় e to the power mu into e to the power it minus 1, e to the power এর মিউ, মিউর সাথে মাল্টিপ্লিকেশন আছে e to the power it minus 1, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার এই চারটে দরকার ক্যারেক্টারিস্টিক্স ফাংশনে। এগুলো আমরা পরবর্তীকালে যাব, যে যখন আমরা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন করব বা তারপরে যখন আমরা ভ্যারিয়েশন অফ প্যারামিটারসে যাব, ঠিক আছে, এস্টিমেশন অফ প্যারামিটার সরি, তো সেখানে আমরা এগুলো আমাদের চারটে লাগবে, ঠিক আছে। এই চারটে একটু মনে রাখিস। আপাতত এখানেই আমাদের স্ট্যাটিস্টিক্স এর ফার্স্ট ইন্ট্রোডাক্টরি ক্লাসটা শেষ, ঠিক আছে। পরবর্তীতে কি কি ভিডিও আসবে সেগুলো বলে দিলাম, এগুলো আমার দরকার, এগুলো আপাতত একটু পরেতে বলবো, ঠিক আছে।